আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসিকে বলেছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। সব সময়ই মোটামুটি 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় 50%। এদিকে নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করা এবং প্রতিহত করার কথা বললেও আওয়ামী লীগ ফেব্রুয়ারির নির্বাচন বয়কট করার পথে হাঁটবে না বলেই জানিয়েছেন দলটির একাধিক নেতা। নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ? সেটা আপাতত না, কারণ আওয়ামী লীগের নিবন্ধনই স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। বাংলাদেশের রাজনীতিতে কোনো কিছুই সোজা পথে চলে না, বিশেষ করে ক্ষমতার পালাবদলের পর। সদ্য ঘোষিত নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি পাল্টে গেছে এক হাদির ঘটনাতেই। এ অবস্থায় আবারও অপারেশন ডেভিল হান্ট 2 পরিচালনার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযানের দাবিও এসেছে। নির্বাচনের মাস দুয়েক আগে এমন অপারেশন পরিচালিত করলে ছন্নছাড়া আওয়ামী লীগ আরও বেকায়দায় পড়বে, সেটা আপাতত পরিষ্কার। একদিকে তফসিল ঘোষণার পর দলটির পক্ষ থেকে তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা এসেছে। দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনী তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করছে, এই মর্মে তারা একটি বিবৃতিও দিয়েছে। ভারতে অবস্থানরত শীর্ষ নেতারা এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসেবেও মন্তব্য করেছে। মনে রাখতে হবে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বহু শীর্ষ নেতা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন, যাকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি তবে এই নির্বাচন বয়কট করছে? কিন্তু এখানেই কাহিনীর মোচড়। দলটির একাধিক নেতার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচন বয়কটের পথে হাঁটতে চাইছে না আওয়ামী লীগ। তাদের মূল আপত্তি নির্বাচনের বৈধতা এবং নির্বাচনকালীন সরকারের চরিত্র নিয়ে। এমন কৌশল কেন আওয়ামী লীগের? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম খোলাখুলি বলছেন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাসী। সব সময়ই মোটামুটি 40% ভোটারের সমর্থন আমাদের থেকেছে। সহযোগী দলগুলির ভোট একত্র করলে সেটা প্রায় 50%। এই বিপুল সংখ্যক সমর্থকের প্রতিনিধিত্বকারী একটি দলকে নির্বাচনের বাইরে রাখা হলে সেই নির্বাচন অর্থবহ হতে পারে না বলে তারা যুক্তি দেখাচ্ছেন। কিন্তু বাস্তবতাটা হলো, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং পরে নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের দলীয় ব্যানারে বা প্রতীকে কারও এই নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। এদিকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে স্পষ্ট জানিয়েছেন, এটা তো অসাংবিধানিক সরকারের অবৈধ নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। তাদের দাবি খুব পরিষ্কার, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হবে। বলা হচ্ছে, তাদের এই দাবিটি শুধু দেশের ভেতরের রাজনৈতিক চাপ তৈরির জন্যই করা হচ্ছে না, উদ্দেশ্য আরও বড়। আর তা হল আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য একটি হাতিয়ার প্রস্তুত রাখা। বয়কট নয়, প্রতিহত করার কৌশল, পর্দার আড়ালের হিসাব। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পরেও কেন আওয়ামী লীগ বয়কট শব্দটি এড়িয়ে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এটি তাদের সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশলের অংশ। আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে মাত্র 2টি নির্বাচন বাদে তারা সব জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। তারা নিজেদেরকে গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনমুখী দল হিসেবে তুলে ধরে বিশ্ব সম্প্রদায়ের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার রাখতে চায়। একটি দল যখন আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কট করে, তখন সেই দলটিকে গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া দল হিসেবে চিহ্নিত করার সুযোগ তৈরি হয়। আওয়ামী লীগ এই বদনামটা নিতে রাজি নয় বলে কৌশলের আশ্রয় নিচ্ছে। দলের প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ঠিক এই জায়গাটিতেই জোর দিয়েছেন। তিনি বলছেন, আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কট করার কথা ভাবা হচ্ছে না। দলনেত্রী আমাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে রণনীতি ঠিক করে দিয়েছেন। আমরা তাই প্রতিহত করার কথা বলছি, প্রতিরোধ করার কথা বলছি। এই প্রতিহত বা প্রতিরোধ বলার মানে হলো
আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তারা তাদের বিপুল সংখ্যক সমর্থককে ভোটদানে বিরত থাকতে এবং এই নির্বাচনকে অকার্যকর প্রমাণ করতে উৎসাহিত করতে পারে। অর্থাৎ এটি একটি নন পার্টিসিপেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ সরাসরি বয়কট নয়, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দেয়া যে নির্বাচনে ভোট পড়েনি ঠিকঠাক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে অক্টোবরে এক ইমেইল সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেয়া হয় তবে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। লক্ষণীয়, তিনি দলের সমর্থকদের স্বতঃস্ফূর্ত বয়কটের কথা বলেছিলেন, দলীয় সিদ্ধান্ত হিসেবে বয়কটের কথা নয়। এই শব্দচয়নেও সূক্ষ্ম রাজনৈতিক চাল রয়েছে। তাছাড়া আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হলে তার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে বলেও মনে করেন ওবায়দুল কাদের। তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক দেশ এবং সংস্থার হস্তক্ষেপও কামনা করেছেন। তারা জানেন দেশের অর্ধেকের বেশি ভোটারের সমর্থন যে দলের আছে সেই দলকে বাইরে রেখে করা নির্বাচন কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না। এই চাপকেই তারা তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে নীরব যুদ্ধ। এদিকে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের যে একটি বিশাল ভোট ব্যাংক আছে তা নিয়ে অবশ্য বিরোধী পক্ষগুলোর মধ্যে জোর তৎপরতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের 40 থেকে 50% সমর্থনের যে দাবি সেটা হয়তো বাড়িয়ে বলা হবে, তবে তাদের একটি শক্তিশালী জনভিত্তি যে আছে তা অনস্বীকার্য। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, একটি দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলে না। সেই দলটি যে জামায়াত সেটা নিয়ে অবশ্য সন্দেহ নেই কারো। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দলের মাঠ পর্যায়ে নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। এজন্য স্থানীয় পর্যায়ে নৌকা সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা বা হয়রানি থেকে রক্ষার প্রতিশ্রুতি এসব দেয়া হচ্ছে। আওয়ামী লীগের ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে জামায়াত এবং বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও এক বিশ্লেষণে ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগ ভোটারদের একাংশ জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকতে পারে। বোঝা যাচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনে আসল প্রতিযোগিতা হবে আওয়ামী লীগের এই বিশাল ভোট শেয়ারকে কে কতটা নিজেদের দিকে টানতে পারে তা নিয়ে। এই নীরব যুদ্ধই নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে এমনটা ভাবা হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের বর্তমান অবস্থান একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে। তারা নির্বাচনকে বৈধতা দিতে চান না, তাই তফসিল প্রত্যাখ্যান করছেন। কিন্তু একই সাথে গণতন্ত্রে বিশ্বাসী একটি দল হিসেবে তারা নির্বাচনের প্রক্রিয়া থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করতে চাইছেন না, তাই বয়কটের পথেও হাঁটছেন না। তাদের আশা এই চাপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে, ইনক্লুসিভ নির্বাচনের দাবি মানতে বাধ্য হবে। তবে 12 ফেব্রুয়ারির নির্বাচনে যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই সচিবালয়ে এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশও হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেছে। এসবের মাঝে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ। দর্শক, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন সিএসি 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সিএসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়ি সহ পুলিশ নিরাপত্তা ছিল, তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরও একটি গাড়ি সহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয়। শুধু ইসি নয়, 15 ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টও। নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের 2 দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এখানেই শেষ নয়, তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি।
ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এম এস কিবরিয়ার হত্যার উদাহরণ টানেন। অথচ এর কোনটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনাটি ঘটে হবিগঞ্জের বদ্দির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে। এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে দুটি আরজেস গ্রেনেড ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হন 2004 সালের 7 মে। গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয়। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার দুটি ঘটনাই ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে, অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই দুটি ঘটনার উদাহরণ টেনেছেন সিএসি নাসির উদ্দিন। তার দাবি, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে। সিএসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে। সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পদত্যাগের দাবি উঠেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন, দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। হাদির উপর হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে নাহিদ বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। দর্শক, শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 25শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা। এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, এই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কবার্তায়। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপার্ট্রা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট 4 জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইউনূসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক শোতে দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা, ভিন্নমতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ।
এটি কেবল ভিন্নমত দমন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন। মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইউনূস দেওয়ার কথা বলেছিলেন, সেটি যে কথার কথা ছিল তা বোঝাই যাচ্ছে। দর্শক, যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে, অথবা বর্তমান সরকারের রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটিয়ে তোলে। ভিন্ন মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া, যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসব মুখর, সিইসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি, সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায়? দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে। সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় অধ্যায়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর পরেও কেন কমছে না অস্থিরতা? সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন? এটাই কি সেই ইতিহাসেরা নির্বাচনের আগাম আলামত?